Welcome back to Dhabarhat Online School. I would like to discuss on tag question again. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মূলত টেক কোর্সিন যে ক্লাসটি তিনটি ক্লাসে তিনটি এপিসোডে আমি ভাগ করেছি। আমি প্রথম দুইটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি। তোমরা যদি এই ক্লাসগুলো দেখে থাকো তাহলে এই ক্লাসটিও খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি বিশ্বাস করি তোমরা যদি এই তিনটি ক্লাস যদি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করো, ভালো করে দেখো, ভালো করে যেটা যদি তোমরা এটা আত্মস্থ করো, আমার মনে হয় যে টেক কোর্সিনের কোনো সমস্যা তোমাদের হওয়ার কোনো কথা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 3 নম্বর যে এবং সর্বশেষ যে অংশটা নিয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমাদের কিছু স্টেটমেন্টের যে ভার্বগুলো এই ধরনের শর্ট ফর্মে লেখা থাকে। শর্ট ফর্মে কিছু ভার্ব লেখা থাকে, তার মধ্যে আমরা দুইটি ভার্ব নিয়ে আমরা সাধারণত দ্বিধায় পড়ে থাকি। যেমন সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে যদি এই ধরনের অ্যাপোস্ট্রফির পরে যদি ডি থাকে, তাহলে সংক্ষিপ্ত আকারে যদি এই ধরনের ডি থাকে তাহলে সেটা উডও হতে পারে, আবার হ্যাডও হতে পারে। আবার যদি সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রফির পরে যদি এস এরকম করে থাকে তাহলে সেটা ইজও হতে পারে, হ্যাজও হতে পারে। কিন্তু আমাদের ট্যাগ কোর্সিন স্টেটমেন্টে ট্যাগ কোর্সিন তৈরি করার সময় সেটা আমাদের শর্ট ফর্মে না বসে সেটা আমাদের লং ফর্মে বসাতে হয়। সেই জন্য আমাদের এটা জানতে হবে। তাহলে আমরা উদাহরণগুলো একটু লক্ষ্য করলে দেখব যে এখানে আই এই যে অ্যাপোস্ট্রফির পরে ডি আছে, আই টেক টি। আবার দের পরে অ্যাপোস্ট্রফির পরে ডি আছে, টেকেন টি। তাহলে এখন আমরা এখানে এই যে ডি আছে এটা হ্যাড হবে না উড হবে, এটি আমরা একটু লক্ষ্য করলে পারে এটার কৌশলটা একটু যদি তোমরা যদি এটা মাথায় নিতে পারো তাহলে এই সমস্যাটা তোমাদের আর হবে না। তোমরা লক্ষ্য করো, যদি এই ধরনের আয়ের পরে যদি ডি থাকে তাহলে সেটা উডও হতে পারে, হ্যাডও হতে পারে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ভার্বটি লক্ষ্য করতে হবে, প্রিন্সিপাল যে ভার্বটা আছে সেটা লক্ষ্য করতে হবে। এটার যদি ভার্ব 1 থাকে, ভার্বের যদি বেস ফর্ম থাকে তাহলে সেটা হবে, যদি বেস ফর্ম থাকে তাহলে সেটা হবে উড। আর যদি ভার্বের এইরকম যদি সংক্ষিপ্ত ডির পরে যদি ভার্ব যদি 3, ভার্বের 3 নম্বর ফর্ম যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি হয় তাহলে সেটা হবে হ্যাড। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে যেহেতু আয়ের পরে আই ডি আছে, তারপর টেক এটা বেস ফর্ম আছে মানে ভার্ব 1 আছে, অতএব এটা হবে উড, আই উড টেক টি। তাহলে আমরা জানি যে আমরা যদি এখন টেক কোর্সিন করতে হয় তাহলে এটা হচ্ছে উড। সেন্টেন্সটা যেহেতু বাচক তাহলে এটা না বাচক ট্যাগ হবে, তার মানে উড তার সাথে সংক্ষিপ্ত উডন্ট, আর এখানে যেহেতু প্রোনাউন আছে আই, অতএব এটা হবে উডন্ট আই। তাহলে আমরা লক্ষ্য করি 2 নম্বরে যে এখানে দের পরে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তার মানে এটা হচ্ছে হ্যাড, অতএব এটা হবে, এটা ট্যাগটি হবে হ্যাডন্ট দে। এখন দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে হির পরে অ্যাপোস্ট্রফির পরে এস আছে, হি ইজ গোয়িং টু স্কুল। আবার হির পরে অ্যাপোস্ট্রফির পরে এস আছে, তারপরে ভার্বের এখানে লক্ষ্য করো ভার্ব 3 আছে, ভার্ব 3 আছে। আচ্ছা, আমরা এখন এরকম যদি আমরা সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফির পরে যদি এস সংক্ষিপ্ত আকারে যদি থাকে সেটা ইজও হতে পারে, হ্যাজও হতে পারে। আমরা দেখব হচ্ছে ভার্বটি লক্ষ্য করব, যদি ভার্ব যদি 3 থাকে তাহলে সেটা হবে হ্যাজ, এইটা হচ্ছে হ্যাজ, অতএব এইটা হ্যাজ। আর যদি এটা ভার্বের যদি ভার্ব পাস্ট পার্টিসিপল অথবা যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা হবে ইজ হবে। অতএব এটা হি ইজ গোয়িং টু স্কুল, আমাদের ট্যাগটি হবে ইজেন্ট
ইজেন্ট হি। আর আমরা এখানে দেখতেছি যে এটা ভার্ব 3 আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অতএব এটা হচ্ছে হ্যাজ হবে, অতএব এখানে ট্যাগ হবে হ্যাজেন্ট হি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভার্ব সম্বন্ধে আমরা আরও একটা সমস্যায় পড়তে পারি। আমরা সাধারণত কোনো স্টেটমেন্টে যদি নিড থাকে, নিড লক্ষ্য করো, যদি একটা স্টেটমেন্টের মধ্যে যদি নিড ভার্ব যদি থাকে, এই নিড ভার্বটা কখনো প্রিন্সিপাল ভার্ব রূপে আসে, আবার এই নিড ভার্বটা কখনো অক্সিলিয়ারি ভার্ব রূপেও বসে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা প্রিন্সিপাল ভার্ব রূপে আসে না অক্সিলিয়ারি ভার্ব রূপে আসে। যদি এটা যদি প্রিন্সিপাল ভার্ব রূপে আসে, তাহলে লক্ষ্য রাখতে হবে পরবর্তীতে এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, অতএব এইটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব রূপে আসছে, এটা প্রিন্সিপাল ভার্ব। আর এখানে লক্ষ্য করো যেখানে নিডের পরে নোট আছে, নিড নোট, আর এই যে এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অতএব এইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব রূপে এসেছে। যদি প্রিন্সিপাল ভার্ব রূপে আসে, আমরা তো জানি যে নিয়মটা, যে এটা যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, অতএব এটা হচ্ছে ডু ভার্বের হিসেবে বসবে। তো এটা ডু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, অতএব এটা আমাদের ডু, আর এটা যেহেতু হাবাসক আছে ডন্ট আই। আর এটি লক্ষ্য রাখো যে এখানে নিড নটের পরে একটা প্রিন্সিপাল ভার্ব রূপ আছে, ইউ নিড নট হেল্প মি, অতএব এইটা অক্সিলিয়ারি ভার্ব আছে। আমাদের এই ধরনের স্টেটমেন্ট আসলে পারে আমাদের এই নিডটি হেল্পিং ভার্ব রূপে বসাতে হবে, যেহেতু এটা নাবাচক আছে, এটা হাবাচক হবে নিড ইউ, অতএব এটা হবে নিড ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো স্টেটমেন্ট দ্বারা যদি কোনো উইশ করা বোঝায়, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ডন্ট আই। লক্ষ্য করে শিক্ষার্থী, এখানে গুড মর্নিং অথবা ঈদ মোবারক অথবা হ্যাপি বার্থডে অথবা হ্যাপি অ্যানিভার্সারি ডে অথবা গুড ইভিনিং, গুড নাইট, এই ধরনের যে কোনো যদি আমাদের উইশ যদি করা বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে ডন্ট আই, ডন্ট আই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে ডন্ট আই কেন হবে? একটা তো লজিক থাকা দরকার যে এখানে ডন্ট আইটা হওয়ার কারণ কি। এখানে আমাদের এখানে যে কোনো উইশ করতে হলে পারে আমরা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে উইশ করে থাকি, কিন্তু এখানে একটা হাইড আমাদের একটা লুকায়িত আছে, একটা হাইড অবস্থা আছে, যেটা উজ্জ্ব আছে, যে আই উইশ। একটা আই উইশ এই কথাটা কিন্তু আমরা বলি না, আই উইশ গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং, অথবা আই উইশ ঈদ মোবারক, আই উইশ হ্যাপি বার্থডে। অতএব এই যে আই উইশ দ্বারা যদি কোনো আমরা ট্যাগ করি, তাহলে এই যে উইশ এটা ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম আছে, অতএব এটা হবে ডন্ট, আর এই যে আই আছে, অতএব এটা ডন্ট আই। সেই জন্য আমাদের এই ট্যাগগুলি হবে ডন্ট আই। ঈদ মোবারক এখানেও হবে ডন্ট আই, হ্যাপি বার্থডে এটিও হবে ডন্ট আই। স্টেটমেন্টটি যদি কোনো প্রবাবস বা প্রবাদ বাক্য হয়, প্রবাবস বা প্রবাদ বাক্য হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাগটি ইজেন্ট ইট হয়। যেমন এ স্টিচ ইন টাইম সেভস নাইন, এটা একটি প্রবাদ বাক্য, অতএব এটার ট্যাগ হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এমটি ভেসেল সাউন্ড মাস, অতএব এটারও ট্যাগ হবে ইজেন্ট ইট। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটির ট্যাগ হবে ইজেন্ট ইট। তবে কেউ যদি এটার সাবজেক্ট, এই যেমন এ স্টিচ ইন টাইম এটার সাবজেক্ট, আর সেভস এটা হচ্ছে ভার্ব, এটা ডু ভার্ব, যেহেতু কেউ যদি আমরা কেউ যদি এর এভাবে লেখে, এই সাবজেক্টের জন্য স্টিচ ইন টাইম, এটার জন্য ইট, আর সেভস এই যে ডু ভার্বের সাথে এস আছে ডাস,
যেহেতু টেকটি হাবাচক, ডাজেন্ট ইট যদি লেখে সেক্ষেত্রেও উত্তরটি সঠিক হবে। আবার এমটি ভেসেল সাউন্ড মাস, এটা ট্যাগ এই রুলস অনুযায়ী ইজেন্ট ইট হবে। আবার কেউ যদি লেখে এমটি ভেসেল, এই যে এটা সিঙ্গুলার নাম্বার, অতএব এটা ইট বসবে। এই যে সাউন্ডস আছে, এটাও ডু ভার্বের সাথে এস আছে, ডাজেন্ট ইট লেখে সেক্ষেত্রেও উত্তরটি সঠিক হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইজেন্ট ইট লিখলেও হবে। আবার টাইম অ্যান্ড টাইড এই যে প্লুরাল, এর জন্য দিয়ে বসবে এই যে ওয়েট, অতএব এটি ডন দিয়ে বসালেও উত্তরটি সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো টেক কোর্সিনের স্টেটমেন্টে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে লেটাস বা লেটস যদি থাকে সেটা সেক্ষেত্রে শ্যালই হবে, আর আদার্স অন্যান্য ক্ষেত্রে সব ক্ষেত্রেই উইলিও হবে। আমাদের লক্ষ্যে রাখতে হবে। তবে এখন ব্যাপারটি হচ্ছে যে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি আমাদের চিনতে হবে। এই চিনার উপায়টা হচ্ছে, আমি শর্টকাটে একটু বলি। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের যে ক্রাইটেরিয়াটা, এটা চিনার উপায় হচ্ছে যে এই সেন্টেন্সটিতে প্রথমে কোনো সাবজেক্ট থাকে না। এটি সাধারণত প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডু নট অথবা লেট দ্বারা শুরু হয়ে থাকে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের দুটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারগুলো হচ্ছে যে হয় এটা প্রথমে সাবজেক্ট থাকবে না, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে এক্সটেনশন বা অন্য কিছু থাকবে, আর লাস্টে হচ্ছে ফুল স্টপ থাকবে। আরেকটি শুরু হবে লেট দ্বারা শুরু হবে, তারপরে অন্য কিছু লাস্টে যায় হচ্ছে একটা ফুল স্টপ থাকবে। এই দুটি স্ট্রাকচার। তবে যেটি ভার্ব দিয়ে শুরু হবে এই সেন্টেন্সটি হাবাচকও হতে পারে, আবার নাবাচকও হতে পারে। যদি সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়, শুধু ভার্বের বেস ফর্ম দিয়ে যদি শুরু হয়, সেই সেন্টেন্সটা হাবাচক হবে। এর সামনে প্লিজ থাকতে পারে, অথবা কাইন্ডলি থাকতে পারে, অলওয়েজ থাকতে পারে। আবার যদি সেন্টেন্সটি নাবাচক হয় তাহলে সেই সেন্টেন্সের সামনে ডু নট বা নেভার দ্বারা শুরু হবে। দেখি আমরা উদাহরণগুলি দেখি, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। আমরা এ নাম্বার যে এক্সাম্পল, এখন এটাতে দেখি প্লিজ হেল্প মি। সেন্টেন্সটিতে কিন্তু সর্বপ্রথমেই আমাদের এখানে এই যে প্রথমে সাবজেক্ট কিন্তু নাই, এখানে কে এই যে ভার্ব দ্বারা শুরু আছে, এটা কে দ্বারা প্রশ্ন করলে পারে, কিন্তু সাবজেক্টটা আমরা খুঁজে পাবো না। প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে আমাকে সাহায্য করো। কে সাহায্য করবে এটা কিন্তু এখানে উজ্জ্ব আছে। আমরা যদি এই ক্ষেত্রে আমাদের যে রুলস অনুযায়ী এই যে আদার্স অন্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এটা সেন্টেন্সটা উইলিও হবে, সেটা হাবাচক হোক আর নাবাচক হোক, সব ক্ষেত্রে এখানে টেক কোর্সেন্টও হবে উইলিও। সেক্ষেত্রে উইলিও হবে। এখন আমাদের উইলিও কেন হবে এটা কিন্তু একটা লজিকের দরকার, যে এখানে উইলিও যে এখানে এই যে ভার্ব, আমাদের সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। কে দ্বারা প্রশ্ন করো যে কে সাহায্য করবে, এই যে কে সাহায্য করবে কাজটা কিন্তু এখনো হয়নি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা হয় আদেশ, অনুরোধ, উপদেশ বা প্রস্তাব এরকম যে এক্সপ্রেশনগুলো প্রকাশ পায়। অতএব এখনো কিন্তু এই কার্যটা সম্পাদন হয়নি। কে করবে আমরা বলতেছি, তো করবে মানে হচ্ছে এটা হচ্ছে ফিউচার টেন্স। অতএব ফিউচার টেন্স মানে হচ্ছে আমরা এমনিতেই তো বুঝতে পারি শ্যাল বা উইল ফিউচার টেন্সের যে আমাদের যে হেল্পিং ভার্বটা শ্যাল উইল বসে, সেই ক্ষেত্রে আমাদের উইল। আর এই যে কে সাহায্য করবে, এখন কে দ্বারা প্রশ্ন করি ভার্বটাকে, কে সাহায্য করবে, এখানে কিন্তু ইউ এখানে উজ্জ্ব আছে, ইউ কিন্তু এখানে উজ্জ্ব আছে। অতএব এই জন্য এখানে উইল আর ইউ বসবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই সেন্টেন্সটাও লক্ষ্য করো যে হাবাচক, এটাও ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই যে অলওয়েজ সামনে আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অলওয়েজ সামনে আছে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে। অতএব এটা এই যে আদার্স, এটা লেট দ্বারা শুরু নয়। লেটাস থাকলে পারে, শুধু লেটাস বা লেটস থাকলে পারে শ্যাল উই হবে, বাকি ক্ষেত্রে উইল ইউ হবে। অতএব এটাও হবে উইল ইউ, কারণ
সব সময় সত্য কথা বলো। কে বলবে? তুমি। আর বলবে আমরা বলছি ফিউচার টেন্স, অতএব এটা ইউ এর পরে উইল বসে, অতএব উইলটা আগে বসলো, উইল ইউ। ডু নট মিক্স সরি উইথ, ডু নট মিক্স উইথ দ্য ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গের সাথে মিশো না। তাহলে এটা আমরা প্রশ্ন করি কে মিশবে না, তাহলে এখানে ইউ উজ্জ্ব আছে, ইউ এখানে উজ্জ্ব আছে, অতএব এটা সাবজেক্ট হবে ইউ। আর এখানে ওই যে কে মিশবে না বলতেছি ফিউচার টেন্স, অতএব শেল উইলের এখানে ব্যাপার, অতএব ইউ এর পরে উইল বসে, অতএব এখানেও বসবে হচ্ছে উইল ইউ। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করা, আমরা এর আগে কিন্তু দেখছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করেছি, সেই যখন ট্যাগ করেছি অ্যাফার্মেটিভ হলে পরে নাবাচক ট্যাগ হয়, নেগেটিভ ট্যাগ হয়, আর নেগেটিভ সেন্টেন্সটা হলে পরে কিন্তু অ্যাফার্মেটিভ ট্যাগ হয়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে পারি, অতএব সেন্টেন্সটা হাবাচক হোক আর নাবাচক হোক সেই ক্ষেত্রে উইল ইউ। এখানে এই যে সেন্টেন্সটা নাবাচক ছিল আমরা উইল ইউ ব্যবহার করেছি, এই যে এটা হাবাচক ছিল এই ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করেছি। লেট দ্যাম প্লে লুডো, এখানে এই যে আমাদের যে আরেকটা স্ট্রাকচার আছে লেট দ্বারা শুরু, কিন্তু লেট দ্যাম প্লে লুডো, তাদেরকে লুডো খেলতে দাও এখানে বলা হয়েছে। কে খেলতে দাও, কে খেলতে দিবে, সেক্ষেত্রে কিন্তু এখানে ইউ উজ্জ্ব আছে, আর ইউ হলে পারে এই যে ফিউচার টেন্স, ইউ হলে পারে এখানে কি বসবে উইল ইউ। সেন্টেন্সটা হাবাচক হোক আর নাবাচক হোক উইল ইউ। এখন দেখি আমরা লেটস টেক টি, চলো চা খাই। এখন একটু এই যে চলো চা খাই, এখন কে দ্বারা প্রশ্ন করো দেখি, তোমরা কে দ্বারা প্রশ্ন করো সহজে বুঝতে পারে কে চা খাবে। এবার অবশ্যই তুমি নয়, খাবে হচ্ছে চলো চা খাই, মানে কি তুমিও খাবে আমিও, তোমরাও খাবে আমিও খাবো তার সাথে, তার মানে কি আমরা। এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে এখানে উই, তাহলে উই এর পর কি বসে শেল না উইল বসে, উই এর পর অবশ্যই এখানে শেল বসে, সেই ক্ষেত্রে এখানে বসবে হচ্ছে শেল উই, শেল উই হবে। এই যে লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও। এখন কে বলতে দিবে, তাহলে সাবজেক্টটা হচ্ছে এখানে কে বলতে দিবে, তাহলে তুমি বা তোমরা, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ উজ্জ্ব আছে, অতএব এখানে হবে উইল ইউ, উইল ইউ। কিন্তু এটাও দেখো যে লেট দ্বারা শুরু হয়েছে, কিন্তু লেটের পর কি আছে আস আছে, অতএব লেট আস থাকলে পারে লেট আস গো আউট, চলে বাইরে যায়, কে যাবে আমরা। তাহলে এখানে উই এখানে উজ্জ্ব আছে, এখানে উইটা উজ্জ্ব আছে, অতএব এখানে হবে টেক কোশ্চেন হবে শেল উই, শেল উই। এখন আমরা দেখি কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হয়। যদি কোনো স্টেটমেন্টে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটো স্ট্রাকচার থাকে। সেন্টেন্সটা হয় কোনটা ইন্টারজেকশন দ্বারা শুরু হয়, যেমন এলাস বা হুররা দ্বারা শুরু হয়, অথবা আরেকটা স্ট্রাকচার হচ্ছে যে এটা হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়। তাহলে দুটো স্ট্রাকচার আছে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এখন যদি এলাস বা হুররা দ্বারা শুরু হয়, সাধারণত আমরা দেখি এলাস বা হুররা যে এগুলা কিন্তু ইন্টারজেকশন, এগুলার পরেই কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, তারপরে কিন্তু সাবজেক্ট আর ভার্বটা থাকে। ঠিক অ্যাসার্টিভ, এই যে এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে এটা ঠিক একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পরের অংশটা কিন্তু ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার ঠিক একই রকমই, প্রথম সাবজেক্ট আছে তারপর ভার্ব আছে, যে সাবজেক্ট আছে ভার্ব আছে, অতএব আমাদের টেকটিও ঠিক সেরকমই হবে। প্রথমে এই যে লস্ট আছে, ডু ভার্বের পাস্ট ফর্ম আছে, অতএব সেন্টেন্সটা হচ্ছে ডিড, ডিডের সাথে নোট ডিডেন্ট, আর এখানে আই আছে, অতএব ডিডেন্ট আই। এখানে আমরা এখন দেখি হুররা আই ডিড দ্য সাম, হুররা আই ডিড দ্য সাম, এই যে সেন্টেন্সটিও এই যে ইন্টারজেকশনের পরে কিন্তু এক্সক্লেমেটরি মার্ক আছে, তারপর কিন্তু এটা ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, অতএব এটা সেন্টেন্সটি এই যে ডু ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা ডিড, সেন্টেন্সটা হাবাচক ডিড এন্ড আই। কিন্তু কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট আর ভার্বটা সাধারণত শেষে থাকবে, এবং আমরা এটা কিন্তু ভার্ব
সাবজেক্টকে যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু এটা সাবজেক্টটা বের হয়ে আসবে। যেমন হোয়াট এ নাইস ফ্লাওয়ার দি রোজ ইজ, কি সুন্দর গোলাপ ফুল। তো কে সুন্দর, আমরা যদি কার সম্বন্ধে যেটা বলা হয়ে থাকে সেটি কিন্তু সাবজেক্ট। তাহলে কে কার সম্বন্ধে বলা হচ্ছে, এই যে সাবজেক্ট কিন্তু এখানে দি রোজ আছে, আর এই যে ভার্ব, এটা হচ্ছে ভার্ব আছে। তাহলে এই ট্যাগটি হবে আমাদের ইজ আছে, সেন্টেন্সটা হাবাচক, ইজেন্ট, আর দি রোজ, অতএব এখানে ইজেন্ট ইট। হাউ লেজি ইউ আর, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, অতএব এটা ট্যাগটা হবে, এখানকার ট্যাগটি হবে আরএন্ট ইউ। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয়। তোমরা জানো যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দেয়ার আর 3 kinds of sentences. They are the simple sentence, complex sentence, and compound sentence. Complex sentence contains a principal clause and a subordinate clause. Now, let's look at the example. If you help me, I shall help you. এই যে এখানে আমরা এই উদাহরণটা দেখে যে এখানে কিন্তু দুইটা ক্লোজ আছে। এই যে একটা ক্লোজ ইফ ইউ হেল্প মি, আর একটা ক্লোজ আছে আই শ্যাল হেল্প ইউ। একটা ক্লোজ মানে একটা কিছুটা একটা সেন্টেন্সের মতো, কিন্তু ক্লোজ মানে হচ্ছে এখানে বাক্যাংশ, দুটা বাক্যাংশ মিলে এখানে একটা সেন্টেন্স হয়েছে। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে। একটা প্রিন্সিপাল ক্লোজ মানে যে ক্লোজটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আইডিয়াটা পুরোপুরি এটা প্রকাশ করতে পারে। যেমন আই শ্যাল হেল্প ইউ, এটা কিন্তু পুরোপুরি প্রকাশ করতে পারছে আমি সাহায্য করব, এটা প্রিন্সিপাল ক্লোজ। আর ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, দেখো যদি তুমি আমাকে সাহায্য করো মানে হচ্ছে এই ক্লোজটা কিন্তু ডিপেন্ড করতেছে কিন্তু আরেকটা ক্লোজের উপরে, প্রিন্সিপাল ক্লোজের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। অতএব এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা বলতে পারি। এবং ডিপেন্ডেন্ট ক্লোজের সামনে কিন্তু আমরা সাধারণত এই যে এখানে কিছু কনজাংশন আমরা দেখতে পাই, কিছু আমরা কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন কিছু আছে। এই ধরনের কনজাংশন তোমরা পাবে যদি আমরা এই যে এখানে আমরা দেখলাম যে ইফ, তারপর সিন্স, তারপর অ্যাজ, হোয়েন, এগুলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো দ্যাট, আবার সো ডট ডট দ্যাট। রিলেটিভ প্রোনাউন কিছু আছে, হু, হুইজ, দ্যাট, এগুলা কিন্তু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি দুটা ক্লোজ যুক্ত থাকে এগুলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে আমাদের দেখতে হবে প্রিন্সিপাল ক্লোজটাকে খুঁজে বের করতে হবে। সাধারণত এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলা সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজ বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজের সামনে বসে। এই যে এখানে আমরা দেখি যে ইফ ইউ হেল্প মি, এই যে এই ক্লোজটা কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। আমাদের প্রিন্সিপাল ক্লোজের সবসময় এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে প্রিন্সিপাল ক্লোজের আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে এই যে ইফ ইউ হেল্প মি, কেউ যদি এই ক্লোজটা যদি করে তাহলে সেটা ভুল হবে। আই শ্যাল হেল্প ইউ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ, অতএব এই প্রিন্সিপাল ক্লোজের আমাদের সবসময় ট্যাগ কোশ্চেন করতে হবে। অতএব এই প্রিন্সিপাল ক্লোজের এখানে এই যে হেল্পিং ভার্ব শ্যাল আছে, সেন্টেন্সটা হাবাচক, আর এখানে এই যে সাবজেক্ট আছে আই, অতএব এটা ট্যাগ হবে এস এস এ অ্যান্টিসেন্ট সেন্টাই। আমরা পরের সেন্টেন্সটা দেখি, রানা ইজ অনেস্ট বাট হিজ সিস্টার ইজ ডিসঅনেস্ট। এই সেন্টেন্সটারও কিন্তু দুটা ক্লোজ আছে, লক্ষ্য করো দুটা ক্লোজ আছে, কিন্তু এই যে বাট আছে এখানে, এই কনজাংশন, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়, এই কনজাংশনগুলো কিন্তু এখানে নাই। এই সেন্টেন্সটা
এই কনজাংশনটা বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন সাধারণত এন্ড বাট অর, তোমরা মনে রাখবে তিনটা কনজাংশন তোমরা মনে রাখবে, এন্ড বাট অর, এই তিনটা কনজাংশন যদি কোনো দুটি ক্লোজের মাঝখানে থাকে এটা তোমরা বুঝবে যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলোর সাধারণত দুটা ক্লোজ থাকে, দুটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, দুটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, বা দুটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল দুটা ক্লোজের মধ্যে যে কোনো একটা ক্লোজের আমরা টেক কোশ্চেন করলে পারি, কিন্তু এটা আমাদের হবে। তাহলে এখানে রানা ইজ এ অনেস্ট, এটাও হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হিজ সিস্টার ইজ ডিসঅনেস্ট, এটাও প্রিন্সিপাল ক্লোজ। অতএব এই ক্লোজটারও আমরা টেক কোশ্চেন করতে পারি, এই ক্লোজটারও আমরা টেক কোশ্চেন করতে পারি। তোমরা সাধারণত প্রথম যে ক্লোজটা আছে এইটারই তোমরা টেক কোশ্চেন করে দিবে। অতএব এটার ভার্ব আছে ইজ, অতএব এটা টেক হবে ইজ, ইজেন্ট আর রানা, ইজেন্ট রানা। কেউ যদি এটা, অথবা কেউ যদি এই যে হিজ সিস্টার, কেউ যদি এই ক্লোজটার যদি টেক করতে চায় তাও হবে হিজ সিস্টার, এটা হচ্ছে এর জন্য সি বসবে আর এই ইজ। অতএব কেউ যদি এখানে টেকটা ইজেন্ট সি বসায় সেক্ষেত্রে তার উত্তরও এখানে কারেক্ট হবে। আমরা তারপরের যে এক্সাম্পল আছে এটা দেখি। সাবিনা ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ। সাবিনা ওয়ার্কড হার্ড, সাবিনা কঠোর পরিশ্রম করতো, সো দ্যাট যাতে শি কুড শাইন ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানেও দুইটি ক্লোজ আছে, আর এই যে এখানে কিন্তু আমরা দেখতেছি কনজাংশন, এই যে কনজাংশনটা এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এবং এই কনজাংশন দ্বারা এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখন দেখবো যে ক্লোজের সামনে এই কনজাংশনটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে এই ক্লোজটার সামনে আছে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। অতএব সাবঅর্ডিনেটিং কনজাংশনের কিন্তু কোনো টেক কোশ্চেন হবে না। অতএব আমাদের দেখতে হবে যে ক্লোজের সামনে এই ধরনের কনজাংশন নাই, সেই ক্লোজটার আমাদের টেক কোশ্চেন করতে হবে। অতএব এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা টেক কোশ্চেন হবে। এই যে আমাদের ভার্ব আছে ওয়ার্কড আছে ডু ভার্ব, ডু ভার্বের পাস্ট ফর্ম আছে ডিড, অতএব এটা হবে ডিড, তার সাথে নো ডিডেন্ট, আর সাবিনার জন্য এখানে বসবে হচ্ছে সি, ডিডেন্ট সি। আমরা পরের উদাহরণে দেখি। আই উইল পানিশ ইউ অর পিপল উইল হেট মি। এই যে এখানেও একটা দুটা ক্লোজ আছে, দুটা ক্লোজের মাঝখানে হচ্ছে ওয়ার আছে। আমরা এই যে তিনটা কনজাংশন দেখব, অ্যান্ড, বাট আর ওর, এই তিনটা কনজাংশন হচ্ছে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স হয়, এগুলো দ্বারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুটা, এই সেন্টেন্সটার হচ্ছে দুটা ক্লোজই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এবং যে কোনো একটা ক্লোজের আমাদের টেক কোশ্চেন করলেই হবে। তাহলে এই ক্লোজটা হচ্ছে আই উইল পানিশ ইউ, এটা একটা ক্লোজ, আর পিপল উইল হেট মি, আমরা এই ক্লোজটা টেক কোশ্চেন করলেও হবে, আবার এই ক্লোজের টেক কোশ্চেন করলেও হবে। অ্যাজ এ উইশ, তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো। অতএব এটার টেক যদি আমরা করি তাহলে এটা হবে ওয়ান্ট আই, অথবা কেউ যদি এটা টেক করে তাহলে হচ্ছে ওয়ান্ট, এই যে উইল আসছে এটাও, তাহলে এর সাথে এটা যেটা হাবাচক ওয়ান্ট, আর পিপলের জন্য বসবে দে। তাহলে আমরা দুটি ট্যাগই আমরা করতে পারি। পরের উদাহরণ দেখি। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড দে মিট উইথ মি। এখানে দুটা ক্লোজ আছে, আই ওয়েন্ট দেয়ার একটা ক্লোজ, এই যে দে মিট উইথ মি এটা একটা ক্লোজ, এখানে এন্ড দ্বারা যুক্ত আছে। অতএব সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে এন্ড দ্বারা যুক্ত আছে, অতএব এটা কম্পাউন্ড সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, কমপ্লেক্স সেন্টেন্সের স্টেটমেন্টে আই থিঙ্ক, আই হোপ, আই ফিল, আই গেস দ্বারা শুরু হলে কনজাংশন দ্যাট থাকলে পূর্বের ক্লোজ, কনজাংশন যদি দ্যাট থাকে তাহলে পূর্বের ক্লোজ দ্বারা, এবং দ্যাট না থাকলে পরের ক্লোজ দ্বারা। যদি দ্যাট না থাকে তাহলে পরের ক্লোজ দ্বারা টেক করতে হয়। আমরা উদাহরণটি লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আই হোপ ইউ আর ওয়েল, এখানে দুটি ক্লোজ আছে, আই হোপ ইউ আর ওয়েল। এখানে কিন্তু দ্যাট একটা হাইড অবস্থা আছে, কিন্তু এখানে যেহেতু এখানে দ্যাট নাই তাই এটা পরের ক্লোজ দ্বারা আমাদের টেক হবে। তাই এখানে টেকটি হবে আরএন্ড ইউ। আর দেখি পরের যে উদাহরণটা, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। এই যে এখানে দ্যাট আছে, দ্যাট থাকলে পারে পূর্বের ক্লোজ দ্বারা, এই যে যদি দ্যাট থাকে তাহলে পূর্বের ক্লোজ দ্বারা আমাদের টেক করতে হবে। তো পূর্বের ক্লোজে কি আছে এখানে,
পূর্বের ক্লোজ আছে আই হোপ, তাহলে আই হোপ যদি হয় তাহলে হোপ এটা হচ্ছে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটা ডোন্ট আই হবে। আই থিঙ্ক হি ইজ অনেস্ট, এই যে আই থিঙ্ক আছে এখানে দ্যাট নাই, এখানে দুইটি ক্লোজ আছে, আই থিঙ্ক একটা, হি ইজ অনেস্ট একটা, দুইটি ক্লোজ আছে কিন্তু এখানে কনজাংশন দ্যাট নাই। দ্যাট যদি না থাকে তাহলে দ্যাট না থাকলে পরের ক্লোজ দ্বারা ট্যাগ করতে হয়, তাহলে পরের ক্লোজ আছে হি ইজ অনেস্ট, তাহলে এটা ট্যাগ হবে আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট, এই যে দ্যাট আছে তাই এটা পূর্বের ক্লোজ আই থিঙ্ক আছে, এটা ট্যাগ হবে, অতএব এখানে হবে ডন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আমার মনে হয়, আমি আশা করি যে তোমরা যদি 3টি ক্লাস ভালোভাবে তোমরা দেখো তাহলে টেক কোর্সিংয়ের কোনো সমস্যা তোমরা আর ফেস করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসগুলো ধামরাহাট অনলাইন পেজে অথবা আমাদের ইউটিউব পেজ থেকে তোমরা যে কোনো সময় দেখে নিতে পারো। যারা তোমরা আগেকার ক্লাসগুলো দেখোনি, তোমরা আমাদের যে ধামরাহাট অনলাইন পেজ আছে এবং ধামরাহাট ইউটিউব পেজ আছে, এই পেজ থেকে তোমরা এই ক্লাসগুলো সংগ্রহ করতে পারবে এবং বেশি বেশি করে সেগুলো ওই কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তাতে সকল শিক্ষার্থীরা, বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।